আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি আজকে আপনাদের ১ম ক্লাসে নিয়ে এসেছি। তো আমার যে কোর্সটা এই কোর্সটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্যে। বাট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা হতে চান তাদের জন্য এটা একটু কম ভ্যালুয়েবল। বাট যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট, এস্টিমেশন, কস্টিং এবং প্রজেক্টটা পুরা কন্ট্রোল করতে চান তাদের জন্য বেসিক্যালি এই কোর্সটা। তো আপনি যখন একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কোনো একটা কোম্পানিতে জব করেন, তখন হয়তো ওই কোম্পানি, ধরুন আপনার কোম্পানির নাম এ, তো এ কোম্পানিটা হয়তো অন্য কোনো কোম্পানি দিয়ে কাজ করাবে অথবা আপনি অন্য কোনো কোম্পানি দিয়ে কাজ করবেন। ধরেন একটা কোম্পানি হচ্ছে এ এবং একটা কোম্পানি হচ্ছে বি। তো একটা সব সিভিল ইঞ্জিনিয়ার যারা জব করে বা ব্যবসা করে তারা তো কনস্ট্রাকশন কাজই করে। এই সিভিল ইঞ্জিনিয়ার কাজই তো এটা, কনস্ট্রাকশন কাজ করা। তো আপনি যদি এক কোম্পানিতে জব করেন, হয়তো আপনি বি কোম্পানিতে কাজ দিবেন। যদি কাজ দেন বি কোম্পানিতে, বি কোম্পানিকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করা লাগে, যেটা দেখে বি কোম্পানি কাজগুলো নিবে। এবং বি কোম্পানিতে যদি জব করেন আপনি, তাহলে বি কোম্পানি কি কি কাগজপত্র নিলে ওরা কি কি রেট কোড করবে, এগুলো বোঝার অনেক ইস্যু থাকে। ওই জিনিসগুলো নিয়ে আমি আজকে ফার্স্ট ক্লাসটা নিব। কিভাবে কাজ নেয়, মানে এটা হচ্ছে কাজ, কনস্ট্রাকশন কাজ শুরুর পূর্বে যে সকল নলেজ রাখা দরকার, ওই সব নলেজ নিয়ে আমি কথা বলবো। এটাও ইঞ্জিনিয়ারিং নলেজের ভিতরে পড়ে, বাট নট টেকনিক্যাল নলেজ দ্যাট টাইপ। বাট ইঞ্জিনিয়ারিং নলেজ এটা থাকা লাগে, যেহেতু আপনি কাজটা নেবেন, রেট কোড করবেন, যার উপর নির্ভর করবে প্রজেক্টের ফিউচার প্রফিট অ্যান্ড লস। তো আমি ওই কাজের দিকে, ওই চ্যাপ্টার দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি প্রথম ক্লাসটা শুরু করছি ওই চ্যাপ্টার দিয়ে। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। শুরু করছি আমার বইটা দিয়ে, স্কিল সিভিল, আমার যে কোর্স, আমার যে পেজের নাম। তো আমার প্রথম যে বইটা, এটা হচ্ছে বিউ কিউ টু বাজেট মাস্টারি। আপনারা এটা দেখতে পাচ্ছেন। ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে জানাবেন। আমি এটা এইভাবে করবো না, তারপরে এটা করলে ছোট দেখা যাইতে পারে। আচ্ছা, আমি এইভাবে করি। হচ্ছে বিয়ে কিন্তু মাস্টারি। তো এখানে আপনারা যেই যেগুলো শিখবেন, এখানে একটা রোডম্যাপ দেওয়া আছে। প্রথমে আপনার এস্টিমেশন শিখবেন, এস্টিমেশনের সাথে রিলেটেড যে কন্ট্রাক্ট ফর্ম আছে ওইগুলো শিখবেন, বিইউকিউ শিখবেন, তারপর রেট অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো, ফিজিবিলিটি, প্রজেক্ট কন্ট্রোল, এই সবগুলো আমরা শিখবো। এখন হচ্ছে এখানে কিছু চ্যাপ্টার্স আছে, যে চ্যাপ্টার্সগুলো দেখেন। প্রথম চ্যাপ্টার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টস ইন বাংলাদেশ। এই এইটা আমি দেখানোর আগে, মানে এখানে থিওরিতে যাওয়ার আগে, আমি প্রথমে এটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণে চাই। প্র্যাকটিক্যাল জিনিসটা দেখেন, যেটা অ্যাকচুয়ালি আমি একটা কাজ নিয়েছিলাম, ওই কন্ট্রাক্টরটা দিয়েছিল। গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানিতে সব কিছুর আগে আপনাকে, এই কাজ নেওয়ার আগে আপনাকে কিছু টার্মস, কন্ট্রাক্ট ফর্ম, এগ্রিমেন্ট ফর্ম, কন্ডিশনস দিবে। তো এগুলো আপনার পড়ে তারপর রেটটা ফিল আপ করতে হবে। পিডাব্লিউডি, এলজিটিতে যেভাবে দেয়, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে সেভাবেই দেয়। ভালো ভালো বড় প্রাইভেট কোম্পানি। তাও দেখাবো আমি কিভাবে কাজ নেই, কিভাবে কাজ দেয়, এগুলো আমি আপনাদের দেখাবো থিওরিতে। আমি আগে প্র্যাকটিক্যালে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা এগ্রিমেন্ট ফর্ম। এই এগ্রিমেন্ট ফর্ম, একটা কোম্পানি, আমি যখন কাজটা নিই ওই কোম্পানি থেকে, আমি কাজের জন্য ওই কোম্পানিতে যোগাযোগ করেছি যে আমি আপনাদের কাজ করতে আগ্রহী। সেক্ষেত্রে আমার প্রোফাইল, মানে আমার বিজনেস প্রোফাইল এবং আমার ভিজিটিং কার্ড এদের কাছে দিয়ে এসেছিলাম। তার পরিপ্রেক্ষিতে ওই কোম্পানিটা, ওরা একটা ইপিসি কোম্পানি, ইপিসি কোম্পানিকে আমি বলবো একটু পর, ওরা আমাকে এই এগ্রিমেন্টটা দেয় এবং ওই কাজের কিছু আরো বিওকিউ দেয়। যে ঠিক আছে, তুমি এগ্রিমেন্টটা পড়ো, এই যে এখানে যে এগ্রিমেন্ট আমি দেখাচ্ছি এখন, এগ্রিমেন্টটা পড়ো এবং এগ্রিমেন্ট পড়ে এর উপর বেসিস করে বিওকিউ রেটটা আমাকে দাও। বিওকিউ রেটটা দিলে, তুমি যদি লোয়েস্ট হও তোমাকে কাজটা দিব। এবং লোয়েস্ট হইলেই হবে না, তোমার যে টেকনিক্যাল টার্মস আছে, যেমন হচ্ছে তোমার আগে এইরকম কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এরকম সব লেখা থাকে এখানে। অভিজ্ঞতা থাকতে হবে এবং তোমার ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো থাকতে হবে, মানে তোমার ব্যাংক স্টেটমেন্টও আমার লাগবে। সবকিছু যদি ম্যাচ করে, আর কেউ যদি লোয়েস্ট হয়, যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি না হয়, মানে না থাকে, সেক্ষেত্রেও কিন্তু সে কাজ পাবে না। তার মানে কি, আপনার লোয়েস্ট হইতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকতে হবে। এই তিনটা হইলে তারপর আপনি কাজ পাবেন। আপনি লোয়েস্ট, ফার্স্ট লোয়েস্ট না হন, সেকেন্ড বা থার্ড লোয়েস্ট হন, সমস্যা নেই, যদি বাকিগুলো আপনার ঠিক থাকে, অন্যদের থেকে বেটার থাকে। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে আমার এগ্রিমেন্টটা দেখেন। এগ্রিমেন্টে প্রথমে লেখা থাকবে স্কোপ অফ ওয়ার্ক, মানে আপনাকে বলবে আপনার কাজ কি, আপনার লায়াবিলিটি এবং রেসপন্সিবিলিটিস গুলা কি কি এই প্রজেক্টে।
এগুলো আপনাকে স্কোপ অফ ওয়ার্কে বলে দিবে। স্কোপ অফ ওয়ার্কে যেমন হচ্ছে আপনার প্রোগ্রেস রিপোর্ট 1 নম্বরে দেখাচ্ছে। প্রোগ্রেস রিপোর্টটা হচ্ছে কি ওই যা জ্ঞান চার্ট যেটাকে বলি সাধারণত, জ্ঞান চার্টটা একটা আপডেট করা। যেমন হচ্ছে আপনি কাজের শুরুতে তো একটা জ্ঞান চার্ট বা শিডিউল, প্রজেক্ট শিডিউল জমা দিবেন ওই যে কোম্পানি থেকে কাজ নেবেন সেই কোম্পানি থেকে জমা দিবেন, বা বিভিন্ন ইয়াতে করতে গেলে এটা জমা লাগে। আপনার টেন্ডার ডকুমেন্টে অনেক সময় জমা লাগে, এগুলো লেখা থাকে টেন্ডার ডকুমেন্টে, এগুলো লাগবে। তো প্রথম তো একটা প্রজেক্ট শিডিউল জমা দিবেন। বাট প্রোগ্রেস রিপোর্ট হচ্ছে কাজ নেওয়ার পর আপনার কাজটা প্রতি মাসে আপনার কতটুকু কাজ আগাইলো। ধরেন একটা কাজ 100%, ওইটার কত পার্সেন্ট কাজ আগাইছেন, এই পার্সেন্টেজ কেমনে নির্ভর বের করবেন এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে পার্সেন্টেজটা বের করা লাগে। এটা হয়তো ওয়ার্কের ভলিউমের উপর পার্সেন্টেজ হবে, অথবা আপনার অ্যামাউন্টের উপর পার্সেন্টেজ হবে, মানে টাকার উপর, মানে আপনার কত টাকা বিল হওয়ার কথা ছিল, কত টাকা বিল হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে অর্গানাইজেশন কমিউনিকেশন, আপনি কোথায় কমিউনিকেট করবেন, কার সাথে কীভাবে কমিউনিকেট করবেন, এগুলোই আর কি বলা এখানে। এবং সাইট ফেসিলিটিস হচ্ছে আপনি সাইটে যে আপনার এ কোম্পানি থেকে কাজ নিয়ে, ধরেন আপনি বি কোম্পানি এ কোম্পানি থেকে কাজ নিয়েছেন, তো এ কোম্পানির যে ইঞ্জিনিয়ার তো আপনার কাছে তদারকি করবে, এ কোম্পানি ইঞ্জিনিয়ারদের থাকা খাওয়া এগুলো ব্যবস্থা করতে হবে। পিডাব্লিউডি এবং এলজিডিতে আপনি ওভারহেড কস্ট ধরে 3.5%, কারণ ওদের ইঞ্জিনিয়ার থাকা খাওয়া আপনার ম্যানেজ করতে হয় না। কিন্তু কোনো কোম্পানি যদি বলে যে আপনি একটা কোম্পানিতে কাজ নিচ্ছেন, এ কোম্পানি থেকে কাজ নিচ্ছেন, আপনি বি কোম্পানির লোক, বলতেছে যে এ কোম্পানি বলতেছে আপনাকে যে আমার ইঞ্জিনিয়ারদের থাকা খাওয়া তোমার বহন করতে হবে, সেক্ষেত্রে তো আপনার পিডাব্লিউডি এবং এলজিডির যে ওভারহেড কস্ট ওইটা রাখলে আপনার হবে না, ওইগুলো কনসিডার করতে হবে। আচ্ছা, তাদের যেই কস্টগুলো আছে এগুলো বিয়ার করতে, এবং সাইডে একটা ল্যাবরেটরি থাকতে হবে বিভিন্ন টেস্ট করার জন্য, আপনার সিভ অ্যানালাইসিস করার জন্যে, বিভিন্ন স্টোনের জন্যে এবং এগুলো আপনার লাগতে পারে। সাইট ল্যাবরেটরি লাগবে, মানে এ কোম্পানি বি কোম্পানি বলছে এগুলো তার লাগবে। এবং সাইডে যে স্টোরেজ আছে ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট রিসিভ করে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য, এটা খালি আপনার ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট না, ওদের ম্যাটেরিয়াল ইকুইপমেন্টটা গুছিয়ে রাখার জন্য আপনার স্টোর বানিয়ে দিতে হবে। ওদের ইকুইপমেন্ট কি, আমি কি জাস্ট খালি সিভিল অংশটুকু করতেছি, ওদের ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট আছে ওইগুলো আসলে ওইগুলো আমার গুছিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে প্রজেক্টে কে ঢুকবে না ঢুকবে, কখন ঢুকবে, কি ঢুকবে, এগুলো আমাদের সব অ্যারেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে আপনার যেই হ্যান্ডিং ওভারের যে প্রসেসটা আছে এটা কিভাবে হবে, এবং হচ্ছে আপনার যে সাইটের যে ক্লিয়ারেন্স বা পেন্টিং হয়, লাস্টের যেই ফাইনাল কাজ হয় ওইগুলো কীভাবে কী করবেন সব এখানে লেখা আছে। এবং হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, এটা হচ্ছে এ কোম্পানির যে আসা যাওয়া করবে সেটা আপনার ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে আপনি সাইটে এটা দেখেন ফর সেকেন্ড পার্টি, ধরেন এটা বি পার্টি। বি পার্টি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক এক্সপার্ট বিউকিউ উইথ কস্ট, মানে আপনি বিউকিউ আপনাকে দিবে ওনার একটা, বিউকিউটা দেখাচ্ছি নিচে, বিউকিউ ওনার একটা দিবে। বিউকিউটা দেওয়ার পর ওনারা আপনার যেই রেটটা ফিল আপ করবেন আপনি বি কোম্পানি হিসেবে, ওই রেটটা বিউকিউ রেট যেটা এটাই থাকবে। এর বাইরে যদি কোনো কাজ করা লাগে, যেমন এখানে অনেক কিছু লিখে, যেমন সয়েল প্রোটেকশন, ড্রেনেজ, আপনি যেখানে কাজ করতেছেন ওইখানে যদি কোনো সয়েল প্রোটেকশন লাগে ওইটা তারা কোনো কস্ট দিবে না। ওই কাজটা আপনি বিউকিউ রেটে যখন ইনপুট দিবেন তখন কনসিডার করে নিতে হবে। যেমন মিক্স ডিজাইন আছে, যেমন পিডাব্লিউ রেটে মেবি হয় আপনার টেস্টের জন্য মানে আলাদা নোটস থাকে রেট দেয়, কিন্তু এখানে কোনো রেট নাই। সেক্ষেত্রে আপনার এই রেটটা আপনার বিউকিউ রেটের মধ্যে ইনক্লুড করে নিতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন হ্যান্ডেল লোকাল প্রবলেমগুলো, সিভিল কনস্ট্রাকশন এটা একদম কমন, লোকাল প্রবলেম হয় এগুলো আপনার নিজের হ্যান্ডেল দিতে হবে। অ্যাজ বিল ড্রয়িং যদি লাগে পিডাব্লিউডি বা এলজিডিতে অ্যাজ বিল ড্রয়িংয়ের জন্য আলাদা রেট থাকে, কিন্তু এখানে কোনো রেট নাই, এটা আপনার পিউকিউ রেটের সাথে কনসিডার করে নিতে হবে। পিউকিউটা আমি দেখাচ্ছি আপনাকে। এরকম আরো অনেক কিছু আইটেম আছে, এগুলো পড়বেন আপনারা। পড়ে যদি আপনাদের কোনো প্রবলেম মনে হয় যেটা বুঝতেছি না বা করতেছি না, আমি একটা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ খুলবো, ওই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে আপনারা কোয়েশ্চেন করবেন। আমি একটা কোয়েশ্চেন আনসার একটা টাইম রাখবো, যে সন্ধ্যা 8টা থেকে, অথবা যখন আমি টাইম পাই আপনাদেরকে জানিয়ে দিব। আমি হয়তো আপনাদেরকে কোয়েশ্চেন করার সাথে সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে উত্তর দিয়ে দিব, অথবা একটা কোয়েশ্চেন এন্ড আনসার একটা লাইভ ক্লাস নিব। আচ্ছা, এখানে গেল আইটেমগুলো। এখন হচ্ছে টাইম শিডিউল, যেটা বলছিলাম জ্ঞান চার্ট বা প্রজেক্ট শিডিউলটা দিতে হবে আপনার। কন্ট্রাক্ট প্রাইস ছিল 23 কোটি টাকা, কন্ট্রাক্ট প্রাইসের উল্লেখগুলো লিখছে, এবং এটার পেমেন্ট টার্মস কীভাবে হবে এখানে সব লেখা আছে। কিন্তু আপনি কত দিন পর পর বিল পাবেন, এবং একটা প্রজেক্ট 23 কোটি টাকার প্রজেক্টটা, এই প্রজেক্টটা করতে আপনার কত টাকা লাগবে ক্যাশ, এটা আমি দেখাই দেবো কীভাবে কী করতে হয়। এটা একটা থাম রুল আছে, এবং প্লাস আপনি বিলিং সাইকেল দেখেও বুঝবেন যে আপনি কত বিল পরপর, কত টাকা পরপর বিলটা পাচ্ছেন। এবং এই সাইটে আপনার যে টুলস এন্ড ইকুইপমেন্ট গুলো লাগবে, এখানে থিওডোলাইট, লেবেলিং মেশিন, অ্যারোস, তারপর হচ্ছে ক্রস টাপ, তারপর টোটাল স্টেশন, মেজারিং টেপ,
পেলোডার, এক্সকেভেটর, গ্যাস কাটার সেট, তো এই ওয়াটার পাম্প, মিক্সার মেশিন, পাইল রিগ, ভাইব্রেটর মেশিন, ওয়েল্ডিং মেশিন, কোনটা কত পিস লাগবে এখানেও দেখা দিয়ে আছে। তো এগুলো আসলে 100% ফলো করা হয় না, কাজের ক্ষেত্রে যখন যেটা লাগে তখন সেটা আনা হয়, কিন্তু ওরা বলে দিচ্ছে এগুলো থাকতে বলো, যদি 100% স্ট্রিক্ট থাকে সেগুলো তো তখন তো আপনার কনসিডার করতে হবে। তো এগুলো কনসিডার করে আমরা আগাবো। আচ্ছা, এক্সিকিউশন গাইডলাইন, বিভিন্ন এক্সিকিউশন গাইডলাইন থাকে, যেমন হচ্ছে এখানে একটা উদাহরণ দিই, সবগুলো তো বলতে পারবো না, তো আমি বলবো না, মানে আমি কিছু ইম্পর্টেন্ট গুলো উদাহরণ দেবো, আপনারা পড়বেন, যখন প্রবলেম ফেস করবেন আমাকে বলবেন। আর যেখানে এখানে আর্থ ওয়ার্ক এক্সকেভেশন এখানে লিখে দিচ্ছে, যদি আপনি আর্থ ওয়ার্ক করেন 2 মিটার ডেপথের যদি বেশি যান, তাহলে আর্থ ওয়ার্ক হচ্ছে আপনি যতটুকু এরিয়ায় মাটি কাটবেন, পেরিফেরি এরিয়া, মানে যে বর্গাকার এরিয়া বা আয়তাকার এরিয়াটা আছে, এর থেকে 300 মিলি বেশি করে আপনি ধরতে পারবেন। আপনার কাটা লাগে 300 মিলি করে, কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, ড্রয়িং ডিজাইনে আপনাকে মাস কনক্রিট যতটুকু এরিয়া নিচে, ততটুকু এরিয়ায় আপনার মাটি কাটার বিল দেয়, কিন্তু এখানে বলে দিচ্ছে 300 পর আপনাকে ইয়া দিতে হবে, 300 মিলি বাড়িয়ে দিবে 2 মিটার ডেপ বেশি ডেপতে গেলে, এবং 2 মিটারের কম ডেপথ হলে আপ টু 2 মিটার পর্যন্ত আপনি 150 মিলি বাড়িয়ে দিবে সাইডে। আচ্ছা, রিবার ওয়ার্কের ক্ষেত্রে একটা ইস্যু আছে। রিবার ওয়ার্ক হচ্ছে যখন আপনারা পাইলের কাজ করেন, তখন দেখবেন যে পাইলের লেন্থ যদি আপনার ইয়া হয়, 12 মিটারই হয়, আপনি কিন্তু একটা রড তো 12 মিটার হয়, আপনি একটা রাস্তা লাগাইতে পারবেন না, গোটাটা লাগাইতে পারবেন না, এটা কেটে লাগাইতে হবে, কারণ একটা ফুল লেন্থ রড ইউজ করার আপনার ভার্টিক্যালের ক্ষেত্রে এইভাবে নিয়ম নাই। আপনি হরিজেন্টালের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিয়ম দিতে পারে, বাট ভার্টিক্যালি এই নিয়মটা নাই। তো রিবারের ক্ষেত্রে এটা হচ্ছে, যখন এটা হবে তখন আপনার একটা এক্সট্রা ল্যাব প্লেন লাগতেছে, ওই ল্যাব প্লেনটা কনসিডার করতে হবে যে, এবং এখানে বলেছে যে এটা হচ্ছে আপনারা পাইলে যখন কাজ করেন, পাইলে হচ্ছে আপনি যখন আরসিসি রেটটা বসান, তো আপনার কাট অফ লেভেলে কিন্তু আপনার আরসিসির একটা পোর্শন ভাঙা পড়ে। তো ওই ভাঙ্গা পোর্শনেও তো একটা কষ্ট আছে, যে 2 ফিট বা 3 ফিট কাট অফ লেভেলে আপনার ভাঙ্গা লাগে পাইলটা। বাট কারো যদি কাট অফ লেভেল বুঝতে সমস্যা হয়, ড্রয়িং যখন করবো আপনারা সব বুঝবেন। আপনাদের এখন অনেক কোয়েশ্চেন হয়তো আসলেই কঠিন লাগতে পারে, যখন আমরা ড্রয়িংটা করবো তখন ইজিলি আপনারা এটা বুঝবেন। তো কাট অফ লেভেলের অংশটা কিভাবে আমার বিউকিউ রেটে ঢুকাইতে হবে ওগুলো আমরা দেখবো, এবং এই বিভিন্ন আরো আইটেম আছে, বলা আছে কথা যে কি কি ফেসিলিটিস বা কি কি ইয়া দিতে হবে ওদের, এবং এগুলার রেট আমরা বিউকিউ আইটেমে কিভাবে ঢুকাবো এগুলো আমরা দেখবো। আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল ব্র্যান্ডসের উপর নির্ভর করে রেট কিছুটা পার্থক্য হয়, যেমন সব কোম্পানির সিমেন্ট কিন্তু এক না, সব রিবারের দাম কিন্তু এক না। তো এরকম ব্র্যান্ডস যদি উল্লেখ করে দিই তাহলে আপনার প্রজেক্টটা রেট বসাতে আরো ইজি হয়। আচ্ছা, তারপর হচ্ছে আপনার অফিসার্সের কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগে, আপনি যে কয়জন ইঞ্জিনিয়ার নিচ্ছেন তাদের সার্টিফিকেট দেন, আইডি কার্ড লাগবে, এসব লাগবে, এসব জমা দিতে হয়। আচ্ছা, এটা হচ্ছে বিওকিউ। যেমন এই কাজে এটা হচ্ছে একটা আটটাই সাবস্টেশনের বিওকিউ, এখানে বিভিন্ন বিল্ডিং এর কাজ, রোডের কাজ, ড্রেন, সিসি কেবল, রেঞ্জ, বিভিন্ন ফাউন্ডেশনের কাজ ছিল। আমি জাস্ট খালি একটা বিল্ডিং নিয়েছি, নাম হচ্ছে আনসার ব্রেক, 2 তলা, এবং যেটা বিল্ডিংটার পাইল এভরিথিং আছে, মানে এই বিল্ডিংটা করলে বাংলাদেশের ম্যাক্সিমাম বিল্ডিং এর কাজ আপনি পারবেন। জাস্ট খালি ফাউন্ডেশনের বেসমেন্টের কাজ যদি কোনো বিল্ডিং এ থাকে ওইটা বাদে, ওই বেসমেন্টের কাজ যদি আপনারা শিখতে চান, ওইটা আমি আপনাদের আমার করা আছে, ওইটা একটা ফাইল আপনাদের দেবো, যেটা ব্রেসিং, স্টিল ব্রেসিং দিয়ে কিভাবে কাজ করা হয় বেসমেন্টের সব স্টিল ক্যালকুলেশন সহ, ওইটা ভাবো। আপনার আগে এটা থেকে শুরু করেন, যদি ওইটা লাগে আমি ওইটা দিব, এবং ওইটা দেখে আপনারা কাজ করতে পারবেন। যদি প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন। আচ্ছা, এখন ব্যাক টু দিস বিউকিউ। এই বিউকিউটা হচ্ছে আপনার এ কোম্পানি কি দিয়েছে, তো মানে কি, এ কোম্পানি বি কোম্পানি দিয়েছে, বি কোম্পানির ইঞ্জিনিয়ার বা কস্টিং টিম এটা এখানে রেটটা ফিল আপ করে দিবে। রেট দেখেন, রেট একটা কলাম আছে, রেটটা ফিল আপ করে দিবে। আর এ কোম্পানি এখানে কোয়ান্টিটি ফিল আপ করতে দিবে। কোয়ান্টিটি ফিল আপ করার জন্য আপনার লাগবে এস্টিমেশন, রেট ফিল আপ করার জন্য আপনার লাগবে রেট অ্যানালাইসিস। এই দুইটা আমরা শেখাবো। তার মানে কি, আপনি এ কোম্পানিতে জব করেন আর বি কোম্পানিতে জব করেন, আপনার এস্টিমেশন বা এই কোর্সটা আপনার জন্য উপকার করবে অনেক। তো রেটটা হচ্ছে ফিল আপ করবে বি কোম্পানি, কোয়ান্টিটি ফিল আপ করে এ কোম্পানির, অ্যামাউন্ট তো দুটো গুণফল চলে আসবে।
এ হচ্ছে বিওকিউ। আমি জাস্ট খালি একটা বিল্ডিং নিয়েছি, এই বিল্ডিং এর আইটেমটা দিচ্ছি, আইটেমগুলো দেখাচ্ছি। তো এটা ফিল আপ করে আপনাকে দিতে হবে। এই বিওকিউটা আমাদেরকে দিয়েছিল এবং এটা ফিল আপ করে দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে ড্রয়িং। এটা একটা অ্যাকচুয়াল ওই আনসার ড্রয়িং, স্ট্রাকচারাল আর্কিটেকচার সব ড্রয়িং এখানে আছে। এই ড্রয়িংগুলো অ্যাপ্রুভ ড্রয়িং। তো আশা করবো এগুলো আপনারা বিভিন্ন জায়গায় ছড়াবেন না, আপনাদের হার্ড কপি সফট কপি আমি প্রোভাইড করবো এবং আপনার প্রিন্ট করে নিন বা আপনার কাছে রেখে, এস্টিমেশনের সময় আমাদের এটা লাগবে। পাইল ক্যাপ এবং সব এভরিথিং আছে এখানে। আপনারা এটা করলে আপনার নিশ্চয়তা দিতে পারি বাংলাদেশের 80% বিল্ডিংয়ে আপনার এক্সট্রা কাজ করতে হবে না। যেগুলো বেসমেন্ট বা কাজ আছে ওইগুলো আলাদা আছে, ওইগুলো আপনাদেরকে আমি দিব, এটা যদি আপনারা করতে পারেন ঠিকঠাকভাবে। তো এই যে এখানে ইয়াটা আছে আমার, যে ড্রয়িংগুলো সব দেওয়া আছে, এগুলো আমি সব কপি আপনাকে দিয়ে দিব। আপনারা দেখে এটা নেক্সট, এটা হচ্ছে রিটার্ন লেস, এটা পরে যাই আমরা। আচ্ছা, আমরা আবার পেজ 1-এ চলে যাই। আচ্ছা, আমরা আন্ডারস্ট্যান্ডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টস ইন বাংলাদেশে দেখলাম। এখন আমরা দেখতেছি থিওরিটা পড়ে, আমরা প্র্যাকটিক্যাল দেখলাম, আমরা থিওরিটা দেখি। আন্ডারস্ট্যান্ডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টস ইন বাংলাদেশ। আচ্ছা, কিভাবে প্রজেক্ট দেয়, কিভাবে কন্ট্রাক্টটা কন্ট্রোল করে প্রজেক্টকে, লস এবং প্রফিট ওইটার উপর ডিপেন্ড করে, এবং এটা একটা ধরনের টেকনিক্যাল স্কিল, যেটা এটা জানার জন্য আপনার টেকনিক্যাল স্কিল, মানে এটা একটা টেকনিক্যাল স্কিল আপনার। গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানিগুলা কিভাবে কাজ দেয়, কিভাবে কাজ নেয়, এই বিষয়টাই আমি এইখানে তুলে ধরেছি। যেমন গভর্নমেন্ট প্রজেক্ট কন্ট্রাক্ট সিস্টেম, আমি এখানে মেইন আইডিয়াগুলো দিছি, যেগুলো আপনি সব জায়গায় শুনবেন বা কেউ যদি বলে এই কথাগুলো আপনি বুঝবেন কি বলতেছে। এখানে আরো অনেক আইডিয়া আমি সবগুলো তুলে ধরি নাই, কারণ এখানে আমি আপনাদের কোনো বিএসসি কোর্স করাচ্ছি না যে সবগুলো মুখস্থ করে পরীক্ষা দিতে হবে। আমি জাস্ট মেন যেগুলো আপনার চাকরির ক্ষেত্রে লাগবে এবং যেগুলো জানলে আপনি অন্য কেউ বুঝবে যে না এই ইঞ্জিনিয়ারটা অন্যদের থেকে ভালো জানে। আচ্ছা, তো হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট সিস্টেম আপনারা অনেক জানেন, ওটিএম, ওপেন টেন্ডারিং, লিমিটেড টেন্ডারিং, ইজিপি, এগুলো হয়। আর হচ্ছে কাজ কিভাবে দেয়, কাজটা দেয় হলো গভর্নমেন্ট প্রথমে একটা এপিপি বা ডিপিপি করে, প্রজেক্ট অ্যাপ্রুভ করে একটা প্রজেক্ট। যেমন আপনি গভর্নমেন্ট বা কোম্পানি, আপনি চাচ্ছেন যে এখানে একটা ব্রিজ করব, তো ব্রিজ করব, তো এই ব্রিজটার জন্য আগে অ্যাপ্রুভ নেবেন, তারপরে ডিজাইন এস্টিমেট করবেন। এটা একটা কনসালটেন্সি কোম্পানি দিয়ে করে বা ডিপার্টমেন্ট দিয়ে করে। ওই কনসালটেন্ট ডিপার্টমেন্টে ম্যাক্সিমামরা আপনার ওই স্ট্রাকচারাল যারা ফিউচার করতেছে তারা আর কি থাকে। আচ্ছা, যাই তারপরে হচ্ছে টেন্ডার পাবলিশ করে, সবকিছু মিলে টেন্ডারটা পাবলিশ করে। টেন্ডার পাবলিশের সাথে সাথে থাকে, টেন্ডারের সাথে সাথে টেন্ডার ডকুমেন্ট থাকে, জিসিসি থাকে, মানে জেনারেল কন্ডিশনস থাকে, বিভিন্ন কন্ডিশনস থাকে, বিওকিউ রেট থাকে, আরো অনেক এই জিনিসগুলো আমি দেখাবো। আর টেন্ডার তো আমি কোর্সটা করাচ্ছি না, টেন্ডারের জন্য আমার আলাদা একটা কোর্স আছে, ওই কোর্সটা আপনি এনরোল করতে পারেন। ইজিপি নিউ যে রুলস আছে, পিপিআর রুলস, এগুলো রিলেটেড ওইখানে থাকবে। আচ্ছা, যাই তারপরে আপনার কন্ট্রাক্ট কন্ট্রাক্টর কি সাবমিট করে, এই 3টা কাজ। প্রথমে প্রজেক্ট অ্যাপ্রুভ করে ডিজাইন এস্টিমেশনের মাধ্যমে, তারপরে হচ্ছে টেন্ডারটা পাবলিশ করে, পাবলিশ করার পর এ কোম্পানি কাজ শেষ, তারপর শুরু হবে বি কোম্পানির কাজ। বি কোম্পানি করবে কি, ওই টেন্ডার সিকিউরিটি দিবে, কিছু টাকা দিবে, তারপরে বিওকিউ রেটটা সাবমিট করবে, এক্সপিরিয়েন্স যে ডকুমেন্ট আছে ওগুলো সাবমিট করবে। তারপরে এ কোম্পানি লোয়েস্ট বিডার বা যেভাবে তাদের কাজ দেওয়ার সিস্টেম ওইভাবে কাজ দেয়। প্রাইভেট প্রজেক্টের ক্ষেত্রে, এটা হচ্ছে গভর্নমেন্টের কথা বললাম, প্রাইভেট প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে আপনি কয়েকভাবে কাজ দিতে পারেন। ডিরেক্ট নেগোসিয়েশন, প্রাইভেট কোম্পানি ধরে আমি একটা প্রাইভেট কোম্পানি, আমি যেমনি ইচ্ছে এমনি কাজ দিব, যে কেউ কাজ দিতে পারি, কারো কোলাবোরেশন থাকবে না থাক, আমার ইচ্ছে কাজ দিতে দিয়ে দিই, এটাও হইতে পারে অনেক ক্ষেত্রে। কিন্তু আমি তো চাই না একটা প্রপার কন্ট্রাক্ট বেসিকে যাওয়ার, যেটা আইন আছে, লস আছে, যে নিয়ম আছে, ওই বেসিস যাবো কাজ দেওয়ার জন্য। সেক্ষেত্রে ডাইরেক্ট নেগোসিয়েশন হইতে পারে, বা লিমিটেড কন্ট্রাক্ট, আমার কোম্পানিতে অন্য কেউ কাজ করেছে তাকেও আমি কাজ দিতে পারি আগে, বা আমার একটা যেই ব্রিজের কনসালটেন্ট ছিল যারা ড্রয়িং ডিজাইন করে দিছে তাদের রিকমেন্ডেশন থাকতে পারে, বা আমার একটা কন্ট্রাক্টের সাথে পাস্ট রিলেশনশিপ আছে তারাও থাকতে পারে। আর একটা হচ্ছে ইপিসি কন্ট্রাক্ট। ইপিসি কন্ট্রাক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনস। এটা হচ্ছে ডিজাইন, মানে তখন আপনি কোনো কনসালটেন্ট নেবেন না, তখন হচ্ছে আপনার ডিজাইন ড্রয়িং আপনি করবেন, কনস্ট্রাকশন কাজ আপনি করবেন, টেস্টিং করে দিবেন আপনি, মানে টোটাল প্রজেক্ট আপনি শেষ করে দিবেন। এর জন্য ডিজাইন লাগলো কি লাগলো সব আপনি দিবেন। এটা হচ্ছে আপনার থাকে ইপিসি কন্ট্রাক্টর বলে। তো প্রজেক্ট শুরু করার আগে তাই ইঞ্জিনিয়ার কি জানতে হবে, একটা প্রজেক্ট শুরু করার আগে এ কোম্পানি বা বি কোম্পানি, যে কোম্পানি ইঞ্জিনিয়ার হোক, প্রজেক্টের স্কোপ অফ ওয়ার্ক ক্লিয়ার থাকতে হবে, মানে প্রজেক্ট কি কাজ এটা আপনার জানতে হবে। আপনি যে কোম্পানি অথবা বি কোম্পানি ইঞ্জিনিয়ার হবে, ভিউ কিউ কমপ্লিট করতে হবে,
কোনো মিসিং আইটেম রাখা যাবে না, যেটা মিসিং আইটেম থাকলে ফিউচারে হয় কি দুইটা কোম্পানির মধ্যে মিসম্যাচ হয় যে ভাই এইটা তো নাই, আমি এটা করবো না, মানে মাঝে কাজের মাঝে আপনার কাজের ধীর করে ফেলে, ভাই এই রেট তো দেওয়া নাই, ভাই এই আইটেম তো দেওয়া নাই, আমি রেট দিইনি এটা আগে। আচ্ছা সরি, আমি একটু গ্রামে আছি তো, তো আশেপাশে শব্দ হইতে পারে, ওটার জন্য আমি সরি। আচ্ছা, তারপরে কন্ট্রাক্ট টাইপের রিস্ক কোথায় কোথায় থাকতে পারে এগুলা বের করাই, যে আপনি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট যেটা দিয়েছি আমি এটা পড়বেন, পরে আপনাদের একটা হোমওয়ার্ক দেবো, এটা করবেন আপনারা। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইস এসকেলেশনের কোনো এলাও আছে কিনা, প্রাইস এসকেলেশন করবে কিনা, মানে আপনি কন্ট্রাক্ট একটা কাজ নিচ্ছেন, হঠাৎ করে মাঝখানে দেখলেন যে একটা তেলের প্রাইস হঠাৎ করে বেড়ে গেল অনেক, যেটা অ্যাবসার্ড ছিল, ওই ক্ষেত্রে আপনার কোনো এক্সেলেশন কোনো অপশন আছে কিনা। এটা পিডব্লিউবি এলজিডি অনুযায়ী হয়, ভেরিয়েশন থাকে বাট ওই এক্সেলেশন অনেক সময় দেয়, অনেক বড় প্রজেক্ট যে অনেক দিনের জন্য চলে সেক্ষেত্রে দেয়। এবং হচ্ছে পেমেন্ট টার্মস, রানিং বিলস কিভাবে দিবে আপনাকে, যেমন আমার যে কোম্পানিতে কাজ করেছি ওইটার পেমেন্ট টার্মস হচ্ছিল 50 লাখ টাকা কাজের পর ওনাকে বিলটা আমি সাবমিট করব, এক কোম্পানিকে সাবমিট করব, এবং 1 মাস পরে তারা আমাকে 50 লাখ টাকা বিল দিবে। তার মানে কি, আমি 50 লাখ টাকা কাজ আজকে শুরু করলাম 1 তারিখ, আমি 30 তারিখে 50 লাখ টাকার কাজ শেষ করলাম, বিলটা জমা দিলাম ধরেন 30 তারিখ, ধরেন 30 তারিখ জমা দিলাম, তার মানে এই 50 লাখ টাকার কাজের জন্য আমার ইনভেস্ট লাগছে ধরেন 45 লাখ। 50 লাখ মানে আপনার প্রফিট তো অবশ্যই থাকবে, ধরেন 5 লাখ প্রফিট ধরলাম, 45 লাখ টাকা আমি ইনভেস্ট করছি, ইনভেস্ট করে 50 লাখ টাকার কাজ করছি, বিল জমা দিচ্ছি, এটা আবার 1 মাস হবে, ওই 1 মাসে তো আমার কাজ চালাইতে হবে, তার মানে ফিউচারে আরো 45 লাখ টাকা আমার খাটাইতে হবে। তার মানে কি আপনার এখানে 90 লাখ টাকা ইনভেস্ট লাগতেছে এই প্রজেক্ট, তারপরে রানিং বিল পাইপে আপনি কাজ করবেন। এটা হচ্ছে আপনার বেসিক একটা আইডিয়া দিলাম, যখন আপনি কাজের তাড়াহুড়া থাকবে বা ইয়া থাকবে তখন আর ইনভেস্ট বেশি লাগবে, এটা আমি দেখাবো পরে। আচ্ছা যাই, তবে এলডি লিকুইডিটি ড্যামেজেস কি কি আছে, যে আপনার টাইম যখন ওদের ওভার করে ফেলবেন, টাইম অনুযায়ী কাজ করবেন না, ধীর গতি কাজ করতে তারা আপনাদের এলডি দিতে পারে। আচ্ছা, ভেরিয়ন অর্ডার আছে, ভেরিয়েশন আছে কিনা, বিভিন্ন ভেরিয়েশন কাজের ক্ষেত্রে কোনোটা বা আইটেম বাড়ে কমে, এইসব কোনো ভেরিয়েশন আছে কিনা ওইটা দেখবেন, আছে কিনা এগুলো দেখে নেবেন। তো ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো মাস্টার জানা লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রাক্ট, এগুলো তো হচ্ছে কাজ নেওয়ার আগে জানবেন। তারপর হচ্ছে কন্ট্রাক্ট, আপনি যখন কাজ নিবেন আপনার সাথে বিওকিউ রেট, এ বি কোম্পানির দুজন নেগোসিয়েশন, না বিওকিউ রেট ওকে, এখন আমরা কন্ট্রাক্টে যাই। এখন এই কন্ট্রাক্টটার কিছু রুলস আছে, বাংলাদেশে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এটাতে কিছু রুলস অ্যাড করে দিচ্ছে যে এইভাবে করতে হলে এই কন্ট্রাক্টটা ভ্যালিড, মানে আপনি এইভাবে যদি এই কথাগুলো যদি কন্ট্রাক্ট পেপারে থাকে তাহলে এই কথাগুলো ভ্যালিড, এবং আপনি যদি ভবিষ্যতে কোনো আপনার ডিসপিউট হয় বা আপনার কথা কাজে না মিলে, এ কোম্পানি বি কোম্পানি বা বি কোম্পানি এ কোম্পানিতে এইসব জিনিস নিয়ে ধরতে পারবে, মানে লফুলি আইনগতভাবে। আচ্ছা, কন্ট্রাক্টের মেইন পার্টি, ভ্যালিড কন্ট্রাক্ট নিয়ে যেটা বলতেছিলাম, ভ্যালিড কন্ট্রাক্ট এলিমেন্ট হচ্ছে আমি 5টা অ্যাড করেছি, আরও এলিমেন্ট আছে, বাট এই 5টা থাকলেই আপনার কন্ট্রাক্টটা ভ্যালিড মনে হবে যেন একটা স্মার্ট লোক এই কন্ট্রাক্ট ফর্মটা করেছে। তো একটা ইঞ্জিনিয়ার এটা জানতে হবে। আচ্ছা, যাই হোক, ভ্যালিড কন্ট্রাক্ট হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, মানে ওয়ান পার্সন অফার করবে, আদার পার্সন অ্যাকসেপ্ট করবে, মানে এ অফার করতেছে, বি অ্যাকসেপ্ট করতেছে। এবং কনসিডারেশন হচ্ছে সামথিং ভ্যালুয়েবল, যেমন হচ্ছে এ কোম্পানি ধরেন আপনাকে টাকা দিল এবং বি কোম্পানি টাকার পরিবর্তে আপনাকে সার্ভিস দিল, মানে কিছু না কিছু দুজনের মধ্যে এক্সচেঞ্জ হইতে হবে। এবং হচ্ছে ফ্রি কনসেন্ট, মানে ফ্রি কনসেন্ট হচ্ছে বোথ পার্টি, মানে এ কোম্পানি বি কোম্পানি কোনো জোর জবরদস্তি করে বা ফ্রডের মাধ্যমে এগ্রিমেন্টটা করে না, সেটা থাকতে হবে। এবং ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, ক্যাপাসিটি হচ্ছে আপনার অনলি অ্যাডাল্ট পার্সন এবং যারা মেন্টাল মানে একটু ডিসিশনের ক্ষমতা, তারাই কন্ট্রাক্টটা করতে পারবে। এবং লোফুল অবজেক্ট, অবশ্যই এটা ইলিগেল কিছু হইতে হবে, ইলিগেল কিছু দেওয়া কন্ট্রাক্ট কোনো কখনো হয় না। আচ্ছা, কনস্ট্রাকশন কন্ট্রাক্টসে কি কি জিনিস উল্লেখ থাকে, কি ক্লজগুলো উল্লেখ থাকে আমি বলতেছি। স্কোপ অফ ওয়ার্ক, কি কাজ থাকবে, যেমন স্কোপ অফ ওয়ার্ক টেলস হোয়াট ওয়ার্ক মাস্ট বি ডান, অ্যাভয়েড কনফিউশনস অর ডিসপিউট লেটার। টাইম অফ কমপ্লিশন, টাইম জানতে হবে আপনার কতদিনের ভিতরে শেষ করতে হবে। পেমেন্ট টার্মস জানতে হবে, যেগুলো আমি আগে বলেছি আপনাকে। রাইটস অ্যান্ড অব্লিগেশনস গুলো জানতে হবে। ডিফাইন ডিউটিস অফ ওনার অ্যান্ড কন্ট্রাক্টর, মানে আপনার এ কোম্পানির কি কাজ এই কনস্ট্রাকশন কাজ চলাতে, বি কোম্পানির কি কাজ, এগুলো উল্লেখ থাকবে ওই কন্ট্রাক্ট ফর্মে। আমি আর দেখাবো আপনাকে কি কি উল্লেখ থাকে এগুলো। রিস্ক এলোকেশন ডিভাইড রিস্ক বিটুইন পার্টিস, ডিভাইডস রিস্ক বিটুইন পার্টিস, মানে কার কি রিস্ক থাকে, এ কোম্পানির কি রিস্ক, বি কোম্পানির কি রিস্ক। রিস্কগুলো কেমন, যেমন হচ্ছে আপনার একটা আর্থ কোয়াক হয়ে গেল, তখন ধরেন একটা কিছু ধ্বংস হইলো বা
বাউন্ডারি ওয়াল করছেন আর কাউকে ফাইটা গেছে, এটা রিস্ক কার থাকবে, এ কোম্পানি থাকবে না বি কোম্পানি থাকবে, এগুলো সব উল্লেখ থাকে ওখানে। চেঞ্জ অর্ডার্স হচ্ছে ভেরিয়েশন টাইম কস্ট স্কোপ চেঞ্জ হয় বিভিন্ন টাইম, এটা আপনার চেঞ্জ ইন অর্ডার্স ভেরিয়েশন কি আছে এগুলো উল্লেখ থাকে। টার্মিনেশন ক্লজ, যে টার্মিনেশন ক্লজ বলতে এক কোম্পানি চাচ্ছে না যে বি কোম্পানিকে আর কাজ এটা করাবে, বি কোম্পানি চাচ্ছে না আমি এক কোম্পানির কাজ করবো না, আর সেক্ষেত্রে টার্মিনেশনগুলো কীভাবে হইতে পারে এগুলো উল্লেখ থাকবে। ডিসপিউট রেজলিউশন টেলস হাউ টু সলভ প্রবলেমস, বিভিন্ন কাজ প্রবলেম হয়, এই যে কন্ট্রাক্টে যে লেখা থাকে তাও বিভিন্ন কন্ট্রাক্টে লেখা থাকে এটা করলে এটা হবে, এটা করলে হবে, তাও বিভিন্ন প্রবলেম হয়, ওই প্রবলেমগুলো কীভাবে আপনি সলভ করবেন ওইটাও এখানে লেখা থাকবে। এবং মাঝখানে আপনার এটা কোর্টে যাইতে পারেন, বিভিন্ন জিনিস করতে পারেন। আচ্ছা যাক, এসেনশিয়াল কন্ট্রাক্ট ডকুমেন্টস ইন কনস্ট্রাকশন। আচ্ছা এখন তো আমি উপরে যেগুলো বললাম এগুলো হচ্ছে ধরেন বেসিক্যালি প্রাইভেট কোম্পানি এবং গভর্নমেন্ট কোম্পানির যারা কাজ দেয় তাদের জন্য। এটা হচ্ছে নিচে যেটা দিয়েছি এটা হচ্ছে আপনার এসেনশিয়াল ডকুমেন্টস ইন কনস্ট্রাকশন। এটা হচ্ছে যখন আপনি ইজিবিতে কাজ নেন বা সরকারি কাজ নেন তখন এই ডকুমেন্টগুলো থাকে। এখন আপনার বস বা আপনি একটা কোম্পানি চাকরি করেন, বলতেছে আপনার বস বলতেছে এই মাহবুব আমাকে টেন্ডার বিড ফর্মস ইভ্যালুয়েশন রুলসটা দাও তো। উনি যদি বলে উনি যদি না বলে টেন্ডার ডকুমেন্টসটা আমাকে দাও, আপনি কি এটা বলবে এগুলা দাও, তখন আপনি বসটা বলবেন বস এটা কই পাবো, এটা বলবেন না। আপনি যদি এটা জানা থাকে তখন এটা বলতে হবে না যে এটা কই থাকবে, কারণ এই টেন্ডার ডকুমেন্টস কন্ট্রাক্ট এগ্রিমেন্ট জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট সিসি স্পেসিফাইল এগুলো ড্রয়িং স্পেসিফিকেশনস বিল অফ এগুলো সব টেন্ডার ডকুমেন্ট সব লেখা থাকে বা ইজিবিতে ফাইলগুলো থাকে, এই নামই থাকে, এই নামই থাকলে আপনি ইজিলি বের করতে পারবেন। যেমন এরকম স্ট্যান্ডার্ড রুলস ফর অল প্রজেক্ট এগুলো লেখা থাকে, এই রুলসগুলো লেখা থাকে এখানে। এটারও একটা ডকুমেন্ট প্র্যাকটিক্যাল কাজ আমি দেখাবো আমি আপনাকে, এটা আমি আরো পরে দেখাবো। কতক্ষণ পরে আমি দেখাচ্ছি, ওইটা আমি করেছিলাম আমার ভার্সিটিতে, আমি জমা দিয়েছিলাম এটার একটা অ্যাসাইনমেন্ট, ওইটা আমি একটা সরকারি কাজ করেছিলাম, ওইটা একটা সাবস্টেশনের কাজ, ওইটা আমি দিচ্ছি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হচ্ছে মেইন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট কাজ নেওয়ার সময় আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট কার সাইন লাগবে কি লাগবে, মেইন লিগেল পেপার কি সাইন বাই কন্ট্রাক্টর এন্ড ওনার হচ্ছে এ, কন্ট্রাক্টর হচ্ছে বি। জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট জিসিসি, মানে কি বিভিন্ন কন্ডিশনস থাকে কাজের ক্ষেত্রে, জেনারেল কন্ডিশনগুলো এখানে উল্লেখ থাকে। এটা হচ্ছে ফিডিক অ্যান্ড সিপিটিউ, এটা হচ্ছে যারা বড় কোনো কাজ হলে ফিডিকের রুল বিভিন্ন ইউজ করে, ফিডিক কি সিপিটিউ কি এগুলো হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট পড়াইতে হবে, থাকে এটা দরকার নাই, আমরা আজকাল বেসিক আইডিয়াগুলো নিই। স্পেশাল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট, যেগুলো হচ্ছে জেনারেল কন্ডিশনে না থাকে সেগুলো স্পেশাল কন্ডিশনে থাকে, পাবেন আপনারা। Drawing and specifications. Drawings and specifications show design details and material quality standards. আচ্ছা ড্রয়িং এন্ড স্পেসিফিকেশনস একটা বেশি পার্থক্য হচ্ছে ড্রয়িং কি আর স্পেসিফিকেশনস কি। ড্রয়িং হচ্ছে আপনার প্রজেক্টটা কি হবে, ধরেন আপনার ড্রয়িং আছে আপনি দেখে বলতে পারছেন এটা কি হবে, কিন্তু এটা কিভাবে হবে এটা হচ্ছে স্পেসিফিকেশনস। যেমন ড্রয়িংয়ে আপনি দেখাইতে পারে যে এখানে একটা কলাম দেখা যাচ্ছে, তো কলামটার রেশিও কী হবে, আরসিসি রেশিও কী হবে, কি সিমেন্ট ইউজ করবেন বা কি রড ইউজ করবেন, এটা হচ্ছে স্পেসিফিকেশনস। তারপর হচ্ছে বিল অফ কোয়ান্টিটিস লিস্ট অফ ওয়ার্ক আইটেম কোয়ান্টিটিস প্রাইস লেখা থাকে। আচ্ছা বাংলাদেশে মেজর কনস্ট্রাকশন টাইপস, বাংলাদেশে কাজগুলো এ কোম্পানি বি কোম্পানিকে দেয়, উপরে যা দেখলেন সবগুলো হচ্ছে রুলস, কিন্তু রেটের আমরা এখন আছি রেটের দিকে, কাজগুলো কেমনে নেই রেটের দিকে, মানে কনস্ট্রাকশন টাইপস কীভাবে কাজগুলো দেয়, উপরেগুলো তো রুলস, এই রুলসগুলো ফলো করলে বা কাজটা পাবে, কিন্তু রেটটাও তো আপনার দেখতে হবে অডিট কীভাবে দিচ্ছে আপনাকে, ভিউ কি অনুযায়ী দিচ্ছে না কীভাবে দিচ্ছে। তো এই হচ্ছে অনেকগুলো আইটেমস থাকে কীভাবে কাজ দেয়, সেখান থেকে আমরা তিনটা মেন আইটেম নিয়ে আসছি এখানে, তিনটা আইটেম পড়লে আপনার হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে। আরও অনেক আইটেম আছে ওগুলো আমি ঢুকাই নাই। তো একটা হচ্ছে লামসাম বা ফিক্সড কন্ট্রাক্ট। লামসাম হচ্ছে বা ফিক্সড কন্ট্রাক্ট হচ্ছে এ কোম্পানি বি কোম্পানিকে কাজ দিচ্ছে, বি কোম্পানিকে বলছে তোমাকে আমি 100 টাকা দিব এই কাজের জন্য, যখন তুমি করো, আর কি হইলে এটার ভিতরে না হইলে আমি জানি না, তোমাকে আমি 100 টাকা দিব। এগুলোর বিভিন্ন রিস্ক থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে এগুলো আপনার পড়ে নেবেন, এগুলো আমি এক্সাম নিব। তারপর হচ্ছে কস্ট প্লাস কন্ট্রাক্ট। কস্ট প্লাস কন্ট্রাক্টটা হচ্ছে এক কোম্পানি বি কোম্পানি বলতেছে এই তুমি এই কাজটা করে দাও আমাকে, তোমার যত খরচ হবে খরচ থেকে আমি প্লাস তোমাকে 10% খরচে প্রফিট দিয়ে দিব। পরে বি কোম্পানি এইভাবে কাজ নিতে পারে, এইভাবে কাজ নিলে হয় কি একটা হয়, এ কোম্পানি আসলে বুঝবে কেমনি বি কোম্পানির কত খরচ হয়েছে, এগুলোর ট্র্যাক রাখা একটু সমস্যা হয় আর কি।
ইউনিট প্রাইস এটা হচ্ছে সবচেয়ে প্রচলিত বাংলাদেশে। ইউনিট প্রাইস হচ্ছে আপনাকে মাটি কাটার ধরেন একটা রেট দিবে, ইটের ওয়ালে একটা রেট দিবে, আরসিসির একটা রেট দিবে, সিসির একটা রেট দিবে, শাটারিং একটা রেট দিবে, ইউনিট থাকে ওইভাবে ইউনিট প্রাইস অনুযায়ী। এটা হচ্ছে ইউনিট যদি ধরেন আপনার বিউকিউ লেখা থাকলে 100 মিটার কিউব, যদি 125 মিটার কিউব কাজ করেন 125 মিটার কিউবের বিল পাবেন, যদি 85 মিটার কিউব কাজ করেন 85 মিটার কিউবের বিল পাবেন, বেশি কম ইউনিট কন্ট্রাক্টে বেশি হয় আর কি। আচ্ছা, এটা আমার কনস্ট্রাকশন আন্ডারস্ট্যান্ডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্ট ছিল। তারপরে হচ্ছে আমরা বিউকিউ আসি, আমার চ্যাপ্টার 2। বিউকিউ কি এতক্ষণ আমি আগে আলোচনা করতে করতে আপনাদেরকে বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি। বোঝার ক্ষেত্রে বিউকিউ হচ্ছে হাউ মাচ ইট উইল কস্ট, হাউ মাচ টু বিল্ড অ্যান্ড হাউ মাচ ইট উইল কস্ট। এটা হচ্ছে মেন থিম, মানে হাউ মাচ টু বিল্ড মানে কতটুকু তৈরি করতে হবে এটা লেখা থাকবে, কোয়ান্টিটি দেওয়া থাকবে। হাউ মাচ ইট উইল কস্ট এবং কত টাকা খরচ যাবে অ্যামাউন্ট দেওয়া থাকবে। যেমন হচ্ছে এই যে এখানে দেখেন কোয়ান্টিটি, এই যে এখানে দেখেন কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটিটা হচ্ছে আমার কতটুকু তৈরি করতে হবে, অ্যামাউন্ট হচ্ছে কত টাকা খরচ হবে। এই হচ্ছে বিউকে বেসিক্স। যেখানে বিউকে ওয়ার্ক আইটেমস, ডিসক্রিপশন অফ আইটেমস, ইউনিট অফ মেজারমেন্ট, কোয়ান্টিটি এডিটে লেখা থাকে। বিউকে কেন ইম্পর্টেন্ট এগুলো আগে টেন্ডারের কথা বলেছি, এগুলো আপনি পড়ে নিন। আমি এক্সাম নিব কিন্তু আপনারা ভালোভাবে পড়বেন। বিউকে বিভিন্ন ভুল থাকে, ভুলগুলো হচ্ছে অনেক সময় এস্টিমেশনে ভুল থাকে, এবং অনেক সময় এস্টিমেশন কোয়ান্টিটি ভুল থাকে। অনেক সময় কোয়ান্টিটি ভুল থাকলে হয় কি, ধরেন আপনি দেখলেন যে এক্সকেভেশন হচ্ছে 100 মিটার কিউব, আরসিসি হচ্ছে 200 মিটার কিউব। তো আপনি চাইলেন কি না আমি রেটটা আরসিসিতে বাড়াই দিই, এটা যদি কাজ বেশি ওখানে প্রফিটটা বেশি আসবে, এক্সকেভেশন রেটটা কম দিই। সেক্ষেত্রে যদি এস্টিমেশনে কোম্পানি ভুল কোয়ান্টিটি উল্লেখ করে থাকে, আপনি যদি এটা অতি চালাকি করতে যান হয়তো আপনি ধরা হইতে পারেন, কিন্তু সাইডে গিয়ে দেখলেন না আরসিসি হচ্ছে 100, এক্সকেভেশন হচ্ছে 1200, তখন তো আপনি রেট তো কম বেশি দিয়ে আপনার সুবিধা হবে না। এটাও আমি বুঝাবো, আপনাকে দেখাবো এস্টিমেশন করার সময়। তো এগুলো আপনার সাইট ভিজিট করতে হবে, প্রজেক্ট নেওয়ার আগে সাইট ভিজিট এর জন্য মাস্ট। আচ্ছা, আচ্ছা, ড্রয়িং আর স্পেসিফিকেশন যে পার্থক্য এটা এখানে বলা আছে, এখানে দেখানো আছে। এটা ওটা আপনারা দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই থার্ড চ্যাপ্টার পরে আমি পড়াচ্ছি। আমি আমার এস্টিমেশনটা আমি আপনাদের শো করতেছি। এই যে এটা হচ্ছে আমার এস্টিমেশনস। ওকে, এটা হচ্ছে আমার এস্টিমেশনস। এস্টিমেশনস হচ্ছে আমার সুন্দর করে এক্সেল ফাইল করা আছে। আপনারা জাস্ট খালি আপনাদের নাম্বার ইনপুট দিলেই, লেন্থ ইনপুট দিলে সবকিছু অটোমেটিক চলে আসবে, কোনো কত মিটার কিউব না কিউব পাইল বলেন যা আছে বিল্ডিং এ যা আছে সবকিছু চলে আসবে। কিন্তু আমি এটা আপনাদের এই ফাইলটা আপনি আপনাদের দিব, কিন্তু আমি আপনাদের এইভাবে করাবো না। আমি আপনাদের কি দিয়ে করাবো এই ফাইলটা, আমরা ইজি ওয়েতে একটা ফাইল গিয়ে তৈরি করবো, এই কঠিন ফাইলটা আমরা পরে যাবো। আমরা ইজি ওয়েতে একটা তৈরি করবো, তারপরে এই ফাইলটা আমি আপনার তৈরি করা শেখাবো। ওই ইজি ফাইল আগে তৈরি করবো, যে এস্টিমেশনটা আগে শিখি, তারপরে এক্সেল একটু খুঁটিনাটি যেসব করলে ইজিলি আপনার যে কেউ দেখে বলবে যে না ছেলেটা এক্সেলও কাজ করে। এক্সেলে কাজ করা তো ইসেনশিয়াল, এখন সবার জানা উচিত যারা আপনারা কাজ করেন এসব নিয়ে। এবং একটু একটু যদি এক্সেল তো প্রায় সবাই অনেকে পারে, ধরেন একটা মানুষ সাম দিয়ে একটা জিনিস করতেছে বা আরেকটা জিনিস আপনি একটা ক্লিকই করে ফেললেন, আপনার বেলোড একটু অন্যরকম হবে আপনার ম্যানেজমেন্টের কাছে। তো এগুলো আমি হালকা পাতলা কিছু ট্রিক্স দেখিয়ে দিব। তো এই যে এটা হচ্ছে আমার এস্টিমেশন বিওকিউ এবং সবকিছু আছে, আপনার জাস্ট খালি ইনপুট দিবেন সব বেরিয়ে পড়বে, এইভাবে করা। আচ্ছা, এটা তো এস্টিমেশন গেল, আমি ড্রয়িংটা দিয়ে দিব আপনাদের, সব পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখন আপনাদের যে একটা কথা বলতেছিলাম যে আমার ভার্সিটিতে যেটা জমা দিয়েছিলাম গভর্নমেন্টে, আমি তো আগে যে কন্ট্রাক্ট ফর্মগুলো দেখাইলাম এগুলো হচ্ছে প্রাইভেট গভর্নমেন্ট মিক্সিং। আমি এটা একটা প্রাইভেট কোম্পানির এক্সাম্পল দিয়েছিলাম, প্র্যাকটিক্যাল যেটা দিলাম এটা প্রাইভেট কোম্পানি থেকে পেয়েছি। আমি এখন একটা গভর্নমেন্ট থেকে যেটা পেয়েছি ওইটার একটা এক্সাম্পল দিচ্ছি, রিয়েল প্রজেক্ট আমি এত গভর্নমেন্টের। তো এইখানে কিছু জেনারেল স্পেসিফিকেশনস ছিল, যেমন জিসিসি ক্লজ ছিল, বিভিন্ন বিভিন্ন ক্লজ ছিল, এই ক্লজগুলি এখানে লেখা ছিল। এখন আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। যেমন আমি হলুদ দাগ দিয়ে করে দিয়েছি, মার্ক করে দিয়েছি যে কি কি কথা লেখা আছে। আমি এই ফাইলগুলো আপনাকে দিব এবং আপনার ফাইল নিয়ে কিছু কাজ করবেন। এই কাজগুলো আমি বলে দিব যে এখানে আপনার রিস্ক কি কি আছে, এখানে কি কি মেইন কন্ট্রাক্টের কথা বলছে, পেমেন্ট টার্মস কি আছে, এগুলো আমাকে দিবেন। এটা থাকবে আপনার হোমওয়ার্ক। এটা আচ্ছা, আরেকটা হচ্ছে আহ, এই যে এটা হচ্ছে আরেকটা কন্ডিশন, জিসিসি, এটা হচ্ছে জিসিসি আর কি, সরি, ওটা ছিল পিসিসি। আচ্ছা, জিসি দেখি কি ডেফিনেশন কি কি আছে, দেখেন কাজের সমস্ত কিছু কিন্তু তথ্য তথ্য দেওয়া আছে। এটা থেকে আমি আপনার করেছিলাম হচ্ছে যে এটা এই ফাইলটা করেছিলাম।
আমি ভার্সিটিতে জমা দিয়েছিলাম 2টা নিয়ে। আপনারা এইভাবে একটা ফাইল বানাবেন, মানে হোমওয়ার্ক দিব আপনাদের। যেমন কেস স্টাডি অন কনস্ট্রাকশন কন্ট্রাক্ট অফ নড়াইল প্রজেক্ট। কেস স্টাডিতে থাকবে কি কি, এর প্রজেক্টের নাম কি, কন্ট্রাক্ট টাইপ কি, এটা কন্ট্রাক্ট টাইপ কি ওখানে লেখা আছে, ওটা বের করে লিখবেন। তারপর হচ্ছে এই কন্ট্রাক্টকে আপনার রিস্ক কি কি আছে, আর রেসপন্সিবিলিটি কার কোনটা, রিস্ক কি কি আছে এবং রেসপন্সিবিলিটি কার কোনটা, আমি এই ফাইলটাও দিব, এটা আপনারা দেখবেন। আপনারা দেখে সেরে এই 3টা ফাইল নিয়ে অ্যানালাইসিস করে আপনারা নিজেদের মতো লিখবেন। আমার এত বড় কিছু দরকার নেই, জাস্ট খালি সিম্পল কয়েকটা আইটেম, ওইটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে দিব যে হোমওয়ার্ক, এবং হচ্ছে হোমওয়ার্কের কোয়েশ্চেন্স গুলা কি এবং উত্তর আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠিয়েন। আপনাদের ওয়ার্ডে লিখতে হবে এমন কোনো রুলস নাই, আপনার হোয়াটসঅ্যাপে জাস্ট নর্মাল টাইপ করে লিখে দিলে হবে। রেসপন্সিবিলিটি, এই ক্লজে রেসপন্সিবিলিটিস গুলো কি কি আছে, প্রজেক্ট ম্যানেজারের রেসপন্সিবিলিটিস কি কি থাকতে পারে, কন্ট্রাক্টর রেসপন্সিবিলিটিস কি কি থাকতে পারে, রিস্ক কার কি রিস্ক থাকতে পারে, যেমন এখানে টাইম রিস্ক আছে কন্ট্রাক্টরের, মানে ওই 2টা ক্লজ থেকে পিসিসি জিসিসি 2টা থেকে আপনারা আমাকে আইটেমগুলো বের করে দিবেন। আমি আমার এই যে ইয়াটা আছে, কিনা বলে যে এই অ্যাসাইনমেন্ট আছে যেটা আমি করেছি, ওইটা এখন যেটা দেখতেছেন এটা আমি আপনাদের দিব না, আমি আপনাদের ওই জিসিসি পিসিসিটা দিব ফাইলটা, ওই জিসিসি পিসিসি থেকে আমি কোয়েশ্চেন করবো, এই কোয়েশ্চেনগুলো উত্তরগুলো আমাকে দিয়ে দিবেন। পরে আমি এই ফাইলটাও আপনাদের দিয়ে দিব যে দেখেন এটা দেখে আমার সাথে মিলিয়ে নিন। ঠিক আছে, তো এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা এস্টিমেশন শুরু করবো ইনশাল্লাহ, এবং নেক্সট ক্লাসটা একটু বড় হবে আজকের ক্লাসটা থেকে। আজকের ক্লাসে জাস্ট খেলে আপনাদের কন্ট্রাক্ট সম্পর্কে আইডিয়া দিলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এস্টিমেশন শুরু হবে এবং ক্লাসটা ওইটা একটু লেন্দি হবে, তো মানসিক প্রিপারেশন নিয়ে ক্লাসটা দেখতে বসেন। জি, আসসালামু আলাইকুম।